শীতের উইকেন্ডে মন চাইছে কলকাতার খুব কাছাকাছি কোনো জায়গায় 2-3 দিনের জন্য ছুটি কাটাতে? তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন সুন্দরবনে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে রয়েছে সুন্দরী সুন্দরবন। 2 রাত্রি 3 দিনের জন্য সুন্দরবনে রয়েছে আপনার জন্য একটা অনন্য অভিজ্ঞতা। শীতের স্নিগ্ধতায় সুন্দরবন ভ্রমণ করুন, যেখানে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল, সাথে সুন্দরী গরান গেওয়া, নদীর তীরে সূর্যাস্ত আর বন্য প্রাণীর সাথে থাকবে আপনার একটা অনন্য অভিজ্ঞতা। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার ভিডিওটা কমপ্লিটলি দেখুন আর সাথে সাথেই প্ল্যান করে নিন 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের। হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিস মিত্র বলছি। প্রথমেই বলি সুন্দরবন পৌঁছাবেন কী করে। সুন্দরবন যেতে গেলে শিয়ালদা থেকে শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আপনাকে পৌঁছে যেতে হবে ক্যানিং স্টেশন, এবং প্রতিটা ট্যুর শুরু হয় ক্যানিং থেকে এবং ড্রপ থাকে ক্যানিংয়ে। যে কোনো ট্যুর অপারেটরের সাথেই আপনি যান না কেন, তাদের কিন্তু প্যাকেজটা এরকমভাবেই থাকে, ক্যানিং টু ক্যানিং। আমরা ধরেছিলাম শিয়ালদা থেকে 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল, যেটা আমাদের ক্যানিং পৌঁছেছিল 8:50। 9টার সময় স্টেশনের বাইরে এসে আমাদের ট্যুর অপারেটরের এজেন্ট দাঁড়িয়েছিল আমাদের জন্য এবং আমাদের সকলকে গাইড করে নিয়ে গেল অটো স্ট্যান্ডে। সেখানে অটোও থাকতে পারে, টোটোও থাকতে পারে, ম্যাজিক গাড়িও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে কতজন মানুষ ওই ট্রেনে এসেছে তার উপর নির্ভর করে। তারপর সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এই জার্নিটা ছিল 1 ঘন্টার। কোনো ট্যুর অপারেটর জার্নি স্টার্ট করে, মানে বোট জার্নি স্টার্ট করে সোনাখালি থেকে, কেউ কেউ শুরু করে গদখালি থেকে। আমাদের এটা ছিল গদখালি থেকে ট্যুর। ক্যানিং থেকে আমরা পৌঁছে গেলাম গদখালি লঞ্চঘাট, এবং সেখান থেকে শুরু হয়েছিল আমাদের বোট রাইডিং। ক্যানিং স্টেশনের বাইরে এরকম বিভিন্ন ট্যুর অপারেটরের স্টল আছে, তো আপনি যদি আগে থেকে ট্যুর বুক করে না থাকেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনি ক্যানিং স্টেশন পৌঁছে যে কোনো স্টলে গিয়ে যে কোনো অপারেটরের সাথেই আপনার এই 3 দিনের ট্যুরটা বুক করে নিতে পারেন। গাড়ি থেকে নামার পর আমরা এগিয়ে যাই বোটে ওঠার জন্য, এবং আমরা নেমেছিলাম গদখালিতে। গদখালিতে গাড়ি যেখানে নামায় সেখান থেকে বোটে ওঠার ডিস্টেন্স জাস্ট 1 মিনিটই ওয়াকিং ডিস্টেন্স, খুবই কাছে। তো বাবা এগিয়ে গিয়েছিল ব্যাগ নিয়ে, আমি আর মা পিছনে ছিলাম। এতগুলো বোট দাঁড়িয়ে আছে, তো আমরা জানি না প্রথম দিন যে কোনটা আমাদের জন্য আছে, মানে আমাদের বোট কোনটা। তো সেই জন্য আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, তার যিনি এজেন্ট ছিলেন তিনি আমাদের ট্রাভেল এজেন্সির নাম ধরে বারবার করে ডাকছিলেন যে এর মেম্বার্স কারা আছেন সবাই এক জায়গায় চলে আসুন, তাহলে আমরা বোটে উঠব। তো সেই অনুযায়ী আমরা সবাই এক জায়গায় জড়ো হলাম, এবং আমাদের বোটের নাম ছিল তুফান। তো তিনি আমাদের বললেন যে আজ থেকে 3 দিন আমরা সবাই তুফানের মেম্বার্স, তো আমরা সবাইকে তুফানের মেম্বার্স হিসাবেই চিনব। বোট খুব সুন্দরভাবে স্মুথলি লাগিয়ে রেখেছিল। আমার মায়ের পায়ে একটু প্রবলেম আছে, প্রবলেম বলতে মা বেশি উঁচুতে উঠতে পা একটু অসুবিধা হয়, কিন্তু মায়েরও কোনো সমস্যা হয়নি, খুব স্মুথলি লাগিয়ে রেখেছিল। আমরা সবাই খুব ভালোভাবে বোটে উঠি। ব্যাগ নিয়ে বাবা প্রথমে আপার ডেকেই উঠেছিল, এটা ছিল আপার ডেক বোটের। এখানে মেনলি খাবার জন্য টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল প্রপারলি, এছাড়া বসে চেয়ারে আপনি সমস্ত বোট জার্নিটা এনজয় করতে পারেন। তারপর ওরাই বলল যে লোয়ার ডেকে ব্যাগ রাখার অ্যারেঞ্জমেন্ট আছে, এটা ছিল লোয়ার ডেক, এখানে আপনি রেস্ট নিতে পারেন। এছাড়া যা ব্যাগপত্র আছে সমস্ত কিছু রাখার জন্য একটা পার্টিকুলার জায়গা ছিল। এটা ছিল কিচেন, এখানে মাসিরা রান্না করছিল তখন। তোমরা এখানে রোজ থাকো? প্রতিদিনই তো তোমাদের বোট ছাড়ে তো? 3 দিন? সপ্তাহে 3 দিন প্রতিদিন হবে। এখন এগুলো কি জল খাবারের রান্না হচ্ছে? হ্যাঁ, খাবার দেবে তো তোমাদের উপরে, খাবার দিচ্ছে তো এখনো দেয়নি, এই সবে শুরু হবে, মানে এই তো উঠলাম সবে। তো এখানে এইগুলো সুন্দর করে বিছানা করা ছিল, সব জানলা বন্ধ ছিল, দরকার পড়লে জানলা খোলা যাবে। শুরুতেই দিয়ে দিল হাতে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আমার খুবই পছন্দ। আর তারপরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ছিল লুচি,
চানা বা ঘুগনিও বলতে পারেন, আর একটা মিষ্টি। লুচি বা তরকারি মানে ঘুগনি আনলিমিটেড ছিল, যে যেরকম যতটা খেতে পারে ততটাই ছিল, কোনো রকম লিমিটেশন ছিল না। আমাদের পাশের একটা বোট যেটা ছেড়েছে সেটা এগোচ্ছে, তো সেটাই বেশ দেখতে ভালো লাগছিল, সেটারই ভিডিও করছিলাম। তো এরকম অনেক নৌকাই নদীতে চলে বেড়াচ্ছিল, শুধু জল আর নৌকা। বেশ ভালো লাগছিল দেখতে, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছিল। আকাশ ছিল একদম ঝকঝকে ক্লিয়ার। এটা ছিল আমাদেরই বোটের আপার ডেক। মোটামুটি সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, যারা তখন প্রেজেন্ট ছিল প্রত্যেককেই ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। এবার নিজেদের মধ্যে আলাপ পরিচয় পর্ব চলছে, শুরু হয়েছে। অ্যাকচুয়ালি সুন্দরবন, শীতের সুন্দরবন মানে বাঘের দেখা মিলুক আর নাই মিলুক, একটা বেশ পিকনিক পিকনিক আমেজ আসে। এটা ওপরেই সার্ভ করা হচ্ছিল, এখানে দিচ্ছিল ওরা খাবার, যারা ব্রেকফাস্ট করেনি তখন তাদেরকে দেওয়া হচ্ছিল খাবার। এটা একটা যাত্রীবাহী নৌকা যাচ্ছে, যেখানে ওখানকার লোকাল লোকজন পারাপার করে নদী, বেশ ভালো। সেটাই দেখছিলাম, মানে এত নৌকা, এত লঞ্চ, মানে বোট, খুব সুন্দর লাগছিল। বলতে বলতেই আমরা এসে পৌঁছালাম গোসাবাতে। তো এখানে দুটো বাংলো আছে, সেই বাংলোগুলোতে যাওয়ার জন্য আমাদের বোট দাঁড়িয়েছিল। আমার মা নামছে, তো দেখছেন তো কীরমভাবে কেয়ারফুলি ওরা ধরে ধরে নামিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো ছিল যারা ছিল বোটে, আমাদের খুব ভালো ছিল, ভীষণ কেয়ারিং, এবং প্রতিটি জিনিস খুব সুন্দরভাবে ম্যানেজও ওরা করেছিল। তো এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি দুটো বাংলো দেখতে। কী কী বাংলো সেটা গিয়ে দেখা হবে। প্রথমেই আমরা এসে পৌঁছালাম বেকন বাংলোতে। এর প্রবেশ মূল্য ছিল 10 টাকা। এই 10 টাকাটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। 10 টাকার টিকিট আপনাকে কেটে ভিতরে প্রবেশ করতে হবে। বেশ সুন্দর একটা সাজানো গোছানো বাগান, ভালোই, বেশ ভালো ছিল। এখানে একটি রবীন্দ্রনাথ টেগরের স্ট্যাচু আছে, একটি বৌদ্ধ মূর্তি আছে। আর যেটার জন্য ফেমাস বলে এখানে, রবীন্দ্রনাথ টেগর এখানে এসেছিলেন, সেটাই এখানে স্ট্যাচু করে মানে রাখা হয়েছে। এরম একটি কাঠের ঘর আছে, যেটারই একটু ফাঁকা জায়গা দিয়েই ভিতরে আলো প্রবেশ করে, এবং সবাই দেখার চেষ্টা করছিল ভিতরে কি আছে। আলটিমেটলি কিছুই নেই, ভিতরটা পুরো ফাঁকা। একটুখানি ঘুরে ফটোশ্যুট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম নেক্সট বাংলোর দিকে, যেটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। সামনে ডাব বিক্রি হচ্ছিল, এবং এখানে ডাবের দাম খুবই কম, 30-40 ম্যাক্সিমাম। তো আমরা একটা ডাব খেয়ে এগিয়ে গেলাম বাংলোর দিকে। কিছু নেই, বাংলোটা জাস্ট একটা কাঠের বাড়ি, এইটুকুই, আর কিছু নেই এখানে। এই জাস্ট 5 মিনিট এখানে কাটিয়ে আমরা ব্যাক করলাম লঞ্চ ঘাটের দিকে। বোটে উঠতেই 11টা নাগাদ আমাদের দিয়ে দিল গরম মুচমুচে আমুদি মাছ ভাজা, আর ভেজিটেরিয়ানদের জন্য ছিল ভেজ পাকোড়া। এই খেতে খেতেই বোট এগিয়ে চলল। দুপাশে ঘন ম্যানগ্রোভের জঙ্গল, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। এটা আমার ফার্স্ট সুন্দরবন ভ্রমণ, এবং তার এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো ছিল। এনারা দুজনই বোটের মুভমেন্ট অপারেট করছিলেন এই রুমটায় বসে। এখানে বাইরের মানে আমাদের এন্ট্রি পারমিশন ছিল না। সূর্যের আলোয় জল একদম চকচক করছে, ওয়েদার এতটাই ক্লিয়ার ছিল ওই দিন। এটা একটা পাশের বোট ছিল, আর আমাদের বোটে এই আন্টিকে ওনার হাজব্যান্ড ফটো তুলে দিচ্ছিলেন সুন্দর করে। মায়েরা এখানে সব গল্পে মেতে গেছে, সব গল্প শুরু করে দিয়েছে। বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল বোটের মধ্যে। তোমাদের এখানে রান্না কোন জলে হয়?
রান্নার জন্য কোন জল নাও? এই পুকুরের জল? ভালো জল। আমি আবার একবার কিচেনে গেলাম দেখতে রান্না কত দূর বা কী কী রান্না হচ্ছে। যদিও আমাদের আগেই বলে দিয়েছিল কী কী মেনু আছে, তবু এমনিই গিয়েছিলাম দেখতে। জলটা কি সুন্দর না, নীল ঝকঝকে একদম, তার মধ্যে দিয়ে বোট এগিয়ে চলেছে, মানে এত সুন্দর লাগছে, আকাশের রংটাই জলে ধরা পড়েছে। দুপুর 1টা বাজতেই আমাদের বোটের ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা আমাদের বলে দিলেন যে সবাই ওপরে চলে আসুন যারা নিচে আছেন, কেন কি 1টার সময় লাঞ্চ সার্ভ করা হবে। আর 1:15-র মধ্যেই আমাদের পাতা দিয়ে দিল এবং তাতে প্রথমেই দিয়ে দিল গরম গরম ভাত, ডাল এবং আলু ভাজা, সাথে ছিল স্যালাড, স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। তারপরই চলে এলো গরম গরম বাঁধাকপি চিংড়ি মাছের তরকারি, যেটা আমার খুবই ভালো লেগেছে, বেশ ঝাল ঝাল ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরই চলে এলো একটা বড় সাইজের গলদা চিংড়ি। গলদা চিংড়ির তো টেস্ট খুবই ভালো ছিল, আর আমার খুব পছন্দের এই গলদা চিংড়ি। গলদা চিংড়ি শেষ করতে না করতেই তার আগেই চলে এলো একটা বড় সাইজের ভেটকি মাছ। কি টেস্ট ছিল ভেটকির, একদম অরিজিনাল ভেটকি মাছ ছিল। ভেটকি মাছ চিংড়ি মাছ শেষ করার পরই পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। খাবারগুলো তো খুবই ভালো ছিল, বাচ্চা থেকে বড় কারোরই খেতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর টেস্ট ছিল। খাবার তো কমপ্লিট হলো, বোটও এগিয়ে চললো জলের মধ্যে দিয়ে, এবং তখন আমাদের বলল হাতে এখন অনেকটা সময় আছে, সেজন্য যে 3টে ফরেস্টের আছে আমাদের ট্যুরে, তার মধ্যে একটা আজ আমরা কমপ্লিট করব, আমরা যাব আজকে। তো সেই ওয়াইজ আমরা গেলাম সজনেখালিতে, এবং সজনেখালিতে যেটা খুব সতর্ক থাকার জিনিস সেটা হচ্ছে এই বানরগুলো। এরা কিন্তু যে কোনো মুহূর্তে যাকে খুশি অ্যাটাক করতে পারে, তাই হাতে কেউ পার্স নিয়ে, ছাতা নিয়ে, কোনো খাবার নিয়ে এখানে নামবেন না, কেন কি ওরা হাতে কোনো রকম কোনো কিছু দেখলে সেটাকে টানার জন্য চেষ্টা করে এবং তাতে আপনি ইনজিওর্ড হতে পারেন। তো খুব সাবধান থাকবেন, একদম ফ্রি হ্যান্ড যাবেন, যতটা ফ্রি হ্যান্ড যাওয়ার থাকে সেরকমভাবে যাবেন। এটা ছিল সজনেখালির ভিতরে, খুব সুন্দর জায়গা, কিন্তু ওই একটি জিনিস যেটাকে জন্য আপনাকে খুব সাবধানে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে এখানে গাছের ডালে ডালে, এমনকি বিভিন্ন আপনার আশেপাশেও এই বানরগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে জলাশয়টা দেখছেন, এখানে কিন্তু কচ্ছপ আছে, এবং তারা কিন্তু মাঝে মাঝেই আপনাকে হাই হ্যালো করবে বলে জল থেকে মাথা তুলে দেখছে। খুব সুন্দর জায়গাটা, বেশ অনেকটা জায়গা নিয়ে এটা আছে, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ভেতরে অ্যাকোরিয়ামের মতো আছে যেখানে এই কচ্ছপটা রাখা আছে, তো এই জলে ভেসে ভেসে যাচ্ছিল, সবাই ওটাই দেখছিল, আমিও দেখছিলাম, আমি ভিডিও করলাম। এই যে হাতে ফোন ব্যাগটা ঝুলাবা না কিন্তু, না তো আমাকে দাও ব্যাগটা, এই হাতে ব্যাগ দেখি পুরো টার্গেট করছি। এর ভিতরে কিন্তু অনেকটাই হাঁটতে হয়। ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে সজনেখালির পুরো 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায়, বেশ সুন্দর। উপরে উঠলে এই ভিউটা আপনি পাবেন পুরো চারিদিকের, ভালো বেশ। আর যদি কারোর পায়ে ব্যথা থাকে সে পুরোটা ওপরে না গিয়ে কিছুটা হাফ যেতে পারে, তাতেও ভালো ভিউ পাওয়া যায়। আর কিছু দেখা যাচ্ছে না এখানে, তাই নেমে যাচ্ছি নিচে। হ্যাঁ সজনেখালি থেকে বেরিয়ে আমরা বোটে উঠলাম
এবং তখন সূর্যাস্ত হচ্ছে, একটা অপূর্ব দৃশ্য। বোটে বসে এইভাবে সূর্যাস্ত দেখা মানে অসাধারণ, আমার কাছে তো মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তারপর আমাদের বোট লাগিয়ে দিল জেঠিতে, যেখানে থেকে আমাদের হোটেল অ্যাক্সেস আছে। তো সেখান থেকে আমরা এবার হোটেলে যাব। আজকে এইখানেই বোট ট্যুর কমপ্লিট হলো। নিতে হবে। বোট থেকে নেমে একটা সুন্দর গ্রাম্য রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। হোটেল বোট যেখানে নামিয়েছিল সেখান থেকে 3-4 মিনিটই ওয়াকিং ডিস্টেন্স, একদমই বেশি দূরে নয়, খুবই কাছে। আমাদের হোটেল ছিল রাজলক্ষ্মী হোটেল, এবং আমরা যে ট্যুর এজেন্সির সাথে গিয়েছিলাম তার নাম ছিল রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। খুব সুন্দর হোটেল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই ছিল আমাদের রুম চেয়েছিলাম, তো ওনারা দুটোই ডাবল বেডেড রুম দিয়েছেন এবং রুমটা যথেষ্ট স্পেশিয়াস। দুটো ডাবল বেড আছে, এখানে একটা টেবিল আছে, গুড নাইট অলরেডি লাগানো আছে, এখানে একটা মিরর আছে, এসি আছে। তো শীতকাল, এসি এখন আমাদের লাগবে না। এখানে একটা চেঞ্জ রুম মতো দিয়েছে যদি দরকার পড়ে। এটা বাথরুম, সুইচ কোথায় দেখতে হবে, দেখছি সুইচ কোথায়। এই সুইচ বাথরুমের ভেতরে একটা বেসিন আছে, একটা মিরর আছে, গিজার আছে। এই এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা আছে, শাওয়ার আছে, একটা বাকেট, সমস্ত কিছু প্রোভাইড করা আছে। এখানে একটা সুন্দর কার্টেন দেওয়া আছে, কার্টেন যদি চেঞ্জ কিছু করতে লাগে তখনই সুন্দর করে দিলাম। বেশ সুন্দর, বেশ স্পেশিয়াস। অ্যান্ড সব থেকে বড় কথা হলো, আমি যেটা জিজ্ঞাসা করলাম যে এটা কত দিনের রুম, তো মানে হোটেলটাই বলছে মাত্র 1 ইয়ার হয়েছে হোটেল, এবং রুমে একটা করে চার্জার লাগানো আছে বোথ সাইডে। যদি আপনি কোনো রকমভাবে চার্জার আনতে ভুলে যান, সেই ক্ষেত্রে এখানে একটা করে চার্জার প্রোভাইড করা আছে, টাওয়েল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট আছে, যা যা থাকার দরকার সবটুকুই আছে। তো ভেরি মাচ স্যাটিসফাইড। আমরা রাজলক্ষ্মী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথেই এসেছি এবং হোটেলের নামও রাজলক্ষ্মী। জাস্ট 1 ইয়ার কমপ্লিটেড, রুম কন্ডিশন যথেষ্ট ভালো এবং খুব ভালো সিস্টেমও আমরা পেলাম। এসে সমস্ত কিছু ডকুমেন্ট প্রোভাইড করেই আমাদের এখানে কি দেওয়া হয়েছে। 5:30 বাজতেই চা নিয়ে চলে এলো, আর সাথে ছিল চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া, জলেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। এরপরই শুরু হলো 6টার সময় ঝুমুর নৃত্য। এটা ফার্স্ট দিন থাকে, ওখানকার লোকাল যারা মেয়েরা থাকেন তারাই এই পারফরমেন্সটা করেন এবং সত্যিই খুব সুন্দর। এত সুন্দর পারফরমেন্স যে পুরো সন্ধেটা আমরা এত ভালো করে কাটালাম শুধুমাত্র এনাদের জন্য। তারপর আমরা যারা ছিলাম আমরাও ওনাদের সাথে পায়ে পা মেলালাম ওনাদের রিকোয়েস্টে। নাচে গানে একটা সুন্দর সন্ধে কাটলো আমাদের, খুব সুন্দর ছিল।
জীবনের আনন্দ তুই ভুলে যাবি তাই বলে, জীবনের আনন্দ তুই ভুলে যাবি তাই বলে, আসবে তখন এই অনুষ্ঠানটা ছিল 2.25 ঘন্টার। 7:30 এটা শেষ হওয়ার পর আমাদের হোটেলের সামনে অনেক লোকাল স্টোর ছিল, সেখানেই গিয়েছিলাম কী কী লোকাল আইটেমস ওখানে পাওয়া যায় সেগুলো দেখার জন্য বা কিনতে। আর তারপর 8:30তেই আমাদের সবাইকে ডেকে নিল ডিনারের জন্য, ডিনার সার্ভ করা হবে সেজন্য আমাদের 8:30তেই ডেকে নিল এবং 8:45টার মধ্যেই আমরা ডিনারে বসে গিয়েছিলাম। প্রথম দিন আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ডিনার কমপ্লিট করলাম এবং ফার্স্ট দিনের ট্যুর এখানেই কমপ্লিট হলো। সেকেন্ডের জন্য বলে দিয়েছিল যে 8টার সময় বোট ছাড়বে, আর তাই জন্যই 7:30 থেকে ওরা নক করা স্টার্ট করে দিয়েছিল। সকাল 7:45 ওরা টাইম দিয়েছে, 8টায় বোট ছাড়বে, তো তার আগে বোটে পৌঁছাতে হবে। মোটামুটি সবাই পৌঁছে গেছে, আমারই একটু লেট হয়েছে। 7:30 থেকে 7:40-এর মধ্যেই সবাই বোটে উঠে গেছে। এখন বাজে 7:45। আমি হোপফুলি আর 5 মিনিটের মধ্যেই বোটে রাইড করে যাব। রাস্তা খুব সুন্দর, খুবই সুন্দর রাস্তা। কাল আমাদের এখানেই নামিয়েছিল আর আজ এখান থেকেই স্টার্ট হচ্ছে। আজ একটু ভাটা আছে সেজন্য জল অনেকটাই নিচের দিকে। সকালে আজ আমাদের বেডটি দিয়েছে গরম গরম আদা দিয়ে লাল চা আর বিস্কিট। আমাদের এখন জার্নি স্টার্ট হবে, আমরা বোটে উঠে গেছি। জার্নি স্টার্ট হওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন আমাদের দিয়ে দিচ্ছে যে ফরেস্টে যেতে গেলে কি কি রুলস মেনটেন করতে হবে। চলতে হবে, যেমন যদি কারো কাছে ইনকাম কোনো প্লাস্টিক বোতল থেকে থাকে তা খুলে দেবেন। ওটা কোথায় আছে বোতলগুলো? ডাস্টবিনে তুলে দিয়েছেন? ঠিক আছে, ওটা তুলবেন না। আর যদি কারো কাছে প্লাস্টিক থেকে থাকে, প্লাস্টিক ক্যারি ব্যাগটা বা ওগুলো কিন্তু রাখবেন না, তুলে দেবেন। এবং যেগুলো ব্যাগের মধ্যে রাখবেন যারা কিন্তু উঠে আমরা ব্যাগটা স্বাস্থ্যের মতো রাইডারের মধ্যে রয়েছে, কখনো শ্বাস করতে পারে। এবং কেউ উপরে স্মোকিং করবেন না, যদি হালকা একটু স্মোকিং করা প্রয়োজন থাকে নিচে দিয়ে করবেন। আর মনে রাখবেন স্পটে উঠে কেউ স্মোকিং করবেন না। আর হচ্ছে যে সমস্ত গাছগুলো দেখবেন গাছের পাতায় হাত দেবেন না, পাতা ছিঁড়বেন না, কারণ বিষাক্ত পোকা থেকে শুরু করে সাপ থাকতে পারে যেগুলো প্রাণকে তুলতে পারে। এবং হচ্ছে যে বন্য জীবজন্তুগুলো রয়েছে তাদের সাথে অশোভনীয় আচরণ করবেন না কেউ, ঠিক আছে? তার দিকে চোখ রাখানো, খাবার দেওয়া কিংবা হচ্ছে চোখ দিয়ে ইশারা করা, এগুলো করবেন না। এগুলো কিন্তু করলে কিন্তু অফিস থেকে আপনাদের হচ্ছে 500 থেকে 5,000 টাকা মতো ফাইন করতে পারে এবং এর সঙ্গে হ্যারাসমেন্ট করতে পারে। সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে। এই যে ফরেস্টে ট্যুরগুলো হয় সেই জন্য একটা করে আইডি প্রুফ লাগে। তো যখন আপনি ট্যুর বুক করবেন, আপনার যে ট্যুর এজেন্ট থাকবে সে আপনার থেকে একটা করে আই কার্ড নিয়ে রাখে, মানে ফটোকপি, এবং সেটা দিয়েই আগে থেকে পারমিশন করিয়ে রাখে ওনারা। সামনে দাঁড়ালে হবে না, সামনে থেকে সবাইকে সরে দাও। সামনে দাঁড়ালে যিনি চালক ছিলেন তার একটু অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য উনি বারবার সবাইকেই বলছিলেন কেউ সামনে দাঁড়াবেন না, সবাই সাইডে দাঁড়ান, তাহলে আমার একটু সুবিধা হয়। চলে এলো গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে আলুর দম আর মিষ্টি। এটা ছিল আমাদের সেকেন্ডের ব্রেকফাস্ট। প্রথমে 3টে করে লুচি, আলুর দম আর মিষ্টি দিয়ে গেল। তারপর সেই খাবার শেষ হতে না হতেই রিপিট চলে এলো এবং যার যতগুলো ইচ্ছা সে সেরকম নিতে পারবেন। একদম গরম ভেজে দিচ্ছিল, কোনো ঠান্ডা বা কোনো কিছু নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল।
কারোর কোনো রকম কোনো অসুবিধা তো আমার মনে হয় না হয়েছে বলে, আর আমাদেরও কারোর কোনো রকম কোনো অসুবিধা খেতে বা হাইজিন নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা যে ট্যুর এজেন্সির সাথে গিয়েছিলাম তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা চেক করে নেবেন। আর এই প্যাকেজের কস্ট ভ্যারি করে আপনি কীরকম রুম নিচ্ছেন সেটার ওপর। রুম বলতে ডাবল শেয়ারিং নাকি ট্রিপল শেয়ারিং নাকি 4 শেয়ারিং, সেটার ওপর নির্ভর করে প্যাকেজের কস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এইটা ভিডিও করলাম কেন কি আমার বেশ সুন্দর লাগছিল। আমাদের বোট মাঝখানে ছিল আর দুদিক থেকে দুটো বোট এসে একদম ভি শেপে জয়েন হচ্ছিল, বেশ ভালো লাগলো আমার। এখন আমরা নামবো সুধর্ণখালিতে, তাই নাবার আগে বোটে আবার আমাদেরকে রিপিট করে দিল কথাগুলো, যেন আমরা প্লাস্টিকের কোনো বটল, ক্যারি ব্যাগ বা কিছু প্লাস্টিকের জিনিস ব্যবহার না করি ফরেস্টের ভেতর, এবং সাথে স্মোকিং যেন কেউ না করে থাকে, তাহলে কিন্তু ফাইন হতে পারে। সুধর্ণখালি, সজনেখালি এবং ডোবাঙ্কি এই 3টে জায়গার মধ্যে সজনেখালি আমাদের ডে 1-এই কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি সুধর্ণখালিতে। এটা আর একটা বেশ সুন্দর জায়গা, এর ভিতরেই সমস্ত রকম সুন্দরী গাছ, গড়ান গেওয়া সমস্ত কিছু আছে। আর ঢুকেই এখানে একটি বনবিবির মন্দির আছে, সবাই প্রণাম করছিল, আমিও প্রণাম করলাম। বনবিবির মন্দির দর্শন করে আমরা এগিয়ে গেলাম। এরপর এরকম জাল দিয়ে ঘেরা আছে, এর ভিতর দিয়েই আমরা এগিয়ে গেলাম। এখানে কোনো রকম কোনো বন্যজন্তু সেরকম কিছু নেই, তবু প্রোটেকশানের জন্য এবং সব কিছু সুরক্ষার জন্যই এরকম জাল দিয়ে বাঁধা আছে। এর ভিতরেও একটা ওয়াচ টাওয়ার আছে। আর এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর ভিতর দিয়েই যেতে হবে। এখানে প্রতিটা গাছের নাম মেনশন করা আছে এবং কোন সময় কোনটা ফ্লাওয়ারিং সিজন থাকে, কোনটা ফল হয়, সব কিছু এখানে প্রপারলি মেনশন করা আছে। সুধর্ণখালির ভেতরে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এটা সুধর্ণখালির ওয়াচ টাওয়ার, যার একদম ওপরে গেলে সুধর্ণখালির পুরো 360 ভিউটা পাওয়া যায়, যেটা খুবই সুন্দর। এটা ছিল 360 ভিউ সুধর্ণখালির। কি অপূর্ব না, চারিদিকে সুন্দর সবুজ, চারিদিকটা পুরো। সুধর্ণখালি থেকে বোটে ওঠার পর আমাদের দিয়ে দিল গরম গরম চা, আর সাথে ছিল ভেজ পকোড়া। সেকেন্ডে মেনুতে ভেজ পকোড়াই ছিল, সেটাই আমাদের দিয়েছিল। তার সাথে চলছে জমিয়ে আড্ডা। তো আড্ডা দিতে দিতেই সাডেনলি আমার চোখে পড়লো যে নদীর পাড়ে একটা কি চলছে ওটা। ফার্স্ট আমি তো ভেবেছিলাম দূর থেকে যে ওটা কুমির, কিন্তু সামনে নিয়ে যাওয়ার পর সবাই বলল যে না, ওটা কুমির না, ওটা গোসাপ। এই যেটা চলছে এটা গোসাপ, এটাই গোসাপ ছিল। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা আমি অনেক জায়গাতেই দেখলাম এবং ফলও হয়ে আছে দেখলাম, কিন্তু কেউই বলতে পারলো না গাছটার কি নাম বা ফলটা কি ফল। তো যদি ওখানকার লোকাল লোকজনও বলতে পারলো না, তো যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্টসে জানাবেন। তো সাডেনলি আমরা একটা কুমির দেখতে পেলাম, যে কুমিরটা ডাঙার ওপর শুয়ে রোদ পোয়াচ্ছিল। তো সেজন্য আমাদের বোটও বেশ কিছুটা কাছে নিয়ে গিয়ে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কারণ কি বেশি আওয়াজে ওরা আবার চলে যায়। তো একটুখানি ওখানে দাঁড় করিয়ে রেখে তারপর আস্তে আস্তে আবার বোটকে ঘুরিয়ে নিল।
ডোবাঙ্কিতে 3টে যে ফরেস্ট ট্যুর থাকে তার অন্যতম একটি হচ্ছে ডোবাঙ্কি। পুরো ঘন জঙ্গল এবং তার উপর দিয়ে রাস্তা গেছে। এক একটি বোটে এক এক রকম টাইম দেয় এটাকে ঘুরে দেখার জন্য। আমাদের যেরকম বলেছিল 30 to 45 মিনিটস দেওয়া হচ্ছে পুরো ঘুরে দেখার জন্য। এরকম ফেন্সিং করা থাকে এবং এই দুধারে ফেন্সিংয়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে সেটার মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে, ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বলে যদি বাঘের দেখা মেলে তো এখানেই মিলতে পারে এবং তার সাথে অন্যান্য বন্য জন্তুও দেখা মিলতে পারে এখানে। ডোবাঙ্কি, শুধু বাঘের পায়ের ছাপই দেখতে পাচ্ছি, বাঘের দেখা নাই। বসার জায়গা, কিছুটা করে হাঁটো, কিছুটা করে রেস্ট করো। কারণ এপার ওপার করতে দেবে না। হ্যাঁ নিশ্চয়ই আসে, ওই জন্যই নেটটা দেওয়া আছে। রোজই লোক আসছে। এখানে আমরা দুটো হরিণের দেখা পেলাম। হরিণ দেখা গেল এখানে, এবার থেকে এবার যাচ্ছে আবার জঙ্গলের ভিতরে এখানটা দাঁড়িয়ে ওদের দুজনকে আর পিছনেই বাঘ যাবে। হরিণ আছে মানে বাঘ তো নাই, হরিণ থাকলে বাঘ থাকবে না। এখানে এক ঝাঁক পাখি দেখতে পেলাম, কি পাখি জানি না। অনেকক্ষণ ওয়েট করেছিলাম যদি পাখিগুলো একসঙ্গে ওড়ে খালে ভালো দেখতে লাগবে, কিন্তু তারা আর উড়লো না, ওখানেই বসেছিল। এটা ছিল 360 ডিগ্রি ভিউ ডোবাঙ্কির ওয়াচ টাওয়ার থেকে, বেশ সুন্দর ছিল। আর এটাই ছিল ওয়াচ টাওয়ারের টপ ফ্লোর। ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল, ঝকঝকে সানলাইট, সেজন্য সবুজটা আরও প্রমিনেন্ট হয়েছিল। এটা ছিল সেই রাস্তা যেটা দিয়ে আমরা অলরেডি হেঁটে এসেছি। আর এখানে ওয়াচ টাওয়ার থেকে নেবে এরকম রাস্তা ধরে এগিয়ে যেতে হবে যেখান থেকে আমাদের বোট ছাড়বে সেই জেটিতে। তো যাওয়ার সময় ডান হাতে এরকম একটা পুকুর বা ডোবা মতো দেখলাম, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু মাছ আর কচ্ছপ এসব ছিল। আর লেফট সাইডটা ছিল পুরোটাই জঙ্গল। এটার মধ্যে দিয়ে এগিয়ে গেলাম আমরা বোটে উঠবো বলে। বেশ সুন্দর ছিল, এইটা বেশ সুন্দর ছিল, ডোবাঙ্কিটা ভীষণই সুন্দর। এটা ছিল পঞ্চমুখী নদী, যেটা সুন্দরবনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। 5টি নদীর মিলনস্থল, যেখানে পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি এবং হুগলি নদী বঙ্গোপসাগরে একসঙ্গে পড়ে। জায়গাটা খুবই সুন্দর এবং জলের কালার পুরো নীল। আর হচ্ছে এত চারিদিকে আইল্যান্ড, খুব সুন্দর ছিল এই জায়গাটা। দুপুর 1:30 বাজতেই চলে এলো আমাদের লাঞ্চ। সেকেন্ড ডে লাঞ্চে ছিল ভাত, গরম গরম ভেজ ডাল, আলু ভাজা দিয়ে ডাল মেখে ভাত খেতে খেতেই চলে এলো পটল চিংড়ির তরকারি, যেটা ছিল খুবই স্পাইসি আর খুবই টেস্টি। তারপরই চলে এলো সর্ষে পাবদা মাছের স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, খুবই টেস্টি ছিল। আর সাথে ছিল কাতলা কালিয়া, একদম ফ্রেশ ছিল মাছ, এবং মাছের পিস তো দেখতেই পাচ্ছেন, এক একটা পিস এইরকমই ছিল। আর সাথে চাটনি পাঁপড় যেরকম থাকে, এবং খাবারে কোনো রকম কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ ছিল না, খুব টেস্টি ছিল। বাচ্চা থেকে বড় কারোরই কোনো রকম কোনো অসুবিধা হবে না, এতটাই টেস্টি ছিল খাবার এবং কোয়ালিটি এতটাই ভালো ছিল। সেকেন্ড ডেতে 5টাতেই আমরা হোটেলে ব্যাক করে গেলাম। শীতকাল, একটু সন্ধ্যের মতো আসছিল আর ঠান্ডাও পড়ছিল।
তো হোটেলে ব্যাক করে গেলাম। আমাদের হোটেলের পাশের রাস্তাতেই এরকম না দুটো মুরগি চলছিল, এটা মুরগি না মোরগ আমি ঠিক জানি না, খাঁচা ছিল কিন্তু এরা ওপেন রাস্তাতেই ছিল এরকম। সন্ধে 6টা বাজতেই আমাদের দিয়ে গেল এগ চাউমিন আর গরম গরম কফি আর চাউমিন খেয়ে আমরা একটু বাইরে গেলাম। আমাদের হোটেলের সামনে আশেপাশেই অনেক লোকাল শপ ছিল এবং সেখানে কিছু লোকাল হ্যান্ডমেড উডেন আইটেম, জুট আইটেম বিক্রি হচ্ছিল, সেইগুলোই কেনার জন্য গিয়েছিলাম। আর আমাদের হোটেলের পাশে অনেক হোটেল, যেমন সোনার তরী, হোটেল অভিরূপ, আরও অনেক হোটেল ছিল যেগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো এখানে আর একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে এখানকার মধু যদি মনে করেন, জানেন, বোঝেন কি করে যে কতটা খাঁটি, তাহলে নিতে পারেন। এখানে 350 টাকা থেকে শুরু করে 700 টাকা কেজিতেও মধু বিক্রি হচ্ছে। সব দোকানই বলছে আমাদের মধু খাঁটি, কিন্তু কতটা খাঁটি বা কী সেটা আমি জানি না কিভাবে চেক করে বা কী। তো ওই যে বিভিন্ন রকম দোকান ঘুরে কিছু জিনিসপত্র কিনে আমরা 9টার সময় হোটেলে ব্যাক করলাম। আর 9:30টার মধ্যেই আমাদের ডিনার সার্ভ করে দিল। সেকেন্ডের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর সাথে ছিল মাটন। প্রথমে 4 পিস মাটন দিয়েছিল উইথ গ্রেভি অ্যান্ড আলু, এবং তারপরে যার যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী প্রোভাইড করেছিল। মাটনের টেস্ট খুব ভালো ছিল, একদম নরম তুলতুলে, খুব সুন্দর ছিল রান্না। আজকে 3rd ডে বা বলা যেতে পারে এই ট্যুরের লাস্ট ডে। আমরা সকাল 8টার মধ্যে ব্যাগ নিয়ে হোটেল চেক আউট করে গেলাম এবং আগের বারের মতোই সমস্ত ব্যাগপত্র বোটের নিচে রেখে দিলাম। তারপর বোট জেটি থেকে ছেড়ে এগিয়ে চলল। থার্ড ডের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। ওই আগের বারের মতোই 3টে করে লুচি প্রথমে দিল, তারপর গরম গরম ভেজে যার যটা দরকার সেই অনুযায়ী দিয়েছিল। এবার আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে, সেজন্যই বোট এখানে লাগাচ্ছিল আমাদের নামানোর জন্য। আর এই সিঁড়িগুলো না খুব বাজে ছিল, একটু অসাবধান হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। লোকনাথ বাবার মন্দির অনেকটাই ভিতরে এবং মন্দিরে যাওয়ার পথের রাস্তার দুপাশে এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। বলা যেতে পারে বাজারের মতো সব কিছু বিক্রি হচ্ছিল, চাল, ডাল, বিভিন্ন রকমের ফল, সবজি, সমস্ত কিছু, মধু, পাটালি, গুড়, সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল। আর ডাব কি বলবো, ডাব তো এখানে 20-25 টাকা করে পিস, মানে ভীষণ টেস্টি, ভীষণ মিষ্টি জল, হাতে তৈরি নাড়ু, বাড়ির সমস্ত কিছু। মানে এই দেখুন ডাব গেল গাড়ি করে, এরকম গাড়ি গাড়ি ডাব যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে, কারণ এত কম দামে এত স্বাদ জলের, ভীষণ ভালো ছিল ডাবগুলো। আর চাল এখানে সবই গোবিন্দভোগ চাল, পুরনো গোবিন্দভোগ বা নতুন গোবিন্দভোগ সবই এখানে 80 টাকা কিলো, 90 টাকা কিলো ম্যাক্সিমাম। কিন্তু ওই আর কি, বেশি তো আনা পসিবল নয়, না হলে আমাদের এখানের মার্কেট প্রাইসের থেকে ওখানে এগুলো কিন্তু অনেকটাই কমে বিক্রি করছে ওরা। এগিয়ে গেছে, বেরিয়ে গেছে। এটাই ছিল লোকনাথ বাবার মন্দির এবং মন্দিরের ভেতরে লোকনাথ বাবার ছবি, সেখানেই সবাই প্রণাম করছে, পুজো দিচ্ছে। আপনি চাইলে পুজোও দিতে পারেন।
মন্দির ঘুরে কেনাকাটা করে আমরা এবার বোটের দিকে চলে এলাম। বোটে উঠে গেছি। এবার প্রায় আমাদের ট্যুর কমপ্লিটের দিকে, শুধু লাঞ্চটুকুই বাকি। ঘড়িতে 1টা বাজতেই আমাদের লাঞ্চ সার্ভ করে দিল। থার্ড ডের মেনুতে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সাথে স্যালাড, আর তার সাথে ছিল কাঁকড়া। কাঁকড়ার সাইজ তো দেখেই বুঝতে পারছেন কীরম সাইজের ছিল, খুবই টেস্টি ছিল। আর তার সাথে ছিল চিকেন কষা, একটা আলু গ্রেভি। রান্নার কোয়ালিটি খুব ভালো, টেস্টও ছিল দারুণ। তো এই ছিল 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ট্যুরের সমস্ত ডিটেলস। 2টোর সময় আমাদের গদখালিতে নামিয়ে দিল এবং গদখালি থেকেই আবার ম্যাজিক ভ্যানে আমরা চলে গেলাম ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশন থেকে 3টে নয়ের ক্যানিং শিয়ালদা লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। তো এই অবধি ছিল সুন্দরবন ট্যুর। আরও কিছু জানার জন্য কমেন্ট করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।